আমি আমার অভিষেকের পর অধিনায়কের সাথে কথা বলতেই ভয় পেতাম। টিপস দেওয়ার প্রশ্নই আসে না। আমি সারা বিশ্বের লিগ দেখে বেড়াই, কিন্তু এমন আর আমি কোথাও দেখিনি ১৯ বছরের কেউ তার অধিনায়ককে বোলিং টিপস দিচ্ছে। এই ছেলেটা অসাধারণ, এই ছেলেটা স্পেশাল। আমার কথাটা তুমি মনে রাখতে পারো আতাহার। কথাটা এক সময়ের কিংবদন্তি ক্রিকেটার ও বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ধারাভাষ্যকারদের মধ্যে অন্যতম একজন ডিন জনসের। ২০১৭ সালের ২৫শে মার্চ ডাম্বুলাই লঙ্কানদের বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষিক্ত হন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের বোলিংয়ের সময় বল করছিলেন অধিনায়ক মাশরাফি। ওভারের কোনো এক বল মন মতো না হয় অসন্তুষ্ট মনে বোলিং মার্কে ফিরছিলেন মাশরাফি। ঠিক তখনই মিড অফ থেকে ছুটে এসে মাশরাফিকে কিছু একটা বলে টিপস দিলেন মিরাজ। সেই দৃশ্যটা এদেশের কোটি কোটি ক্রিকেট পাগল সমর্থকদের থেকে শুরু করে চোখ এড়ায়নি ধারাভাষ্যরত ডিন জনসেরও। সেদিনই তিনি তার অভিমত প্রকাশ করেন আতার আলীর কাছে। তারপর থেকেই মিরাজ নিজের সবটা দিয়েই খেলে যাচ্ছেন দেশের হয়ে। অথচ একজন মিরাজের শুরুটা অনেকেরই জানা। একটা অতি দরিদ্র পরিবার থেকে এসে বনে গেছেন বিশ্বের অন্যতম সেরা উদীয়মান এক ক্রিকেটার। ক্রিকেট খেলা থেকে দূরে রাখতে ড্রাইভার বাবা ছেলেকে বেঁধেও পিটিয়েছেন। স্বপ্নটা ছিল ছেঁড়া খাতায় শুয়ে আকাশ ছুঁয়ে দেখার মতো। হয়তো তখন কতই না অকাল্পনিক ছিল সেই স্বপ্ন। তবে আজকের এতটা পথ পাড়ি দিয়ে অবশ্যই মিরাজ নিজের ক্ষমতা সম্পর্কে জানতে পেরেছেন। তবে তার চলার পথটা যে কোনোভাবেই মসৃণ ছিল না সেটা বলার অপেক্ষা রাখে না। আমাদের আজকের আয়োজনে জানবো তার চলার পথের অমসৃণতার গল্প, জানবো তার বেড়ে ওঠা উঠে আসার গল্প, সেই সাথে তার জীবনের ব্যক্তিগত নানান অজানা কথা ও তথ্য জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। ১৯৯৭ সালের ২৫শে অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন মিরাজ। জন্মের মাত্র ৫ বছরের মাথায় সপরিবারে খুলনায় চলে আসেন তার বাবা। অভাবের সংসার। মিরাজের বাবা চাইতেন না ছেলে খেলা চালিয়ে যাক, কারণ ক্রিকেট খেলায় পরিশ্রম বেশি, খেলার সরঞ্জামাদির দামও বেশি। এ কারণে মিরাজের অনুশীলন বাধা পড়ে। খেলা প্রায় বন্ধ হতে বসেছিল। এর আগে ভাগ্যের চাকা ঘোরাতে গ্রাম ছেড়ে শহরে এসেছিলেন মেহেদী হাসান মিরাজের বাবা জালাল হোসেন। জালাল হোসেনরা দুই ভাই। জন্ম বরিশালের বাকেরগঞ্জের আউলিয়াপুর গ্রামে। জমিজমা আছে সামান্য। কাজের সন্ধানে জালাল হোসেন চলে আসেন খুলনার খালিশপুর। সময়টা ১৯৮৭-৮৮ সাল হবে। এলাকার পরিচিত জনের সহায়তায় ড্রাইভারি শেখেন। শুরু করেন রেন্টেকারে মাইক্রোবাস চালানো। ২০০০ সালের দিকে আসেন স্ত্রী ও তার দুই সন্তান মিরাজ ও মিম্মাকে। জালাল হোসেনের স্বপ্ন ছিল ছেলে মেয়ে দুইটি বড় হবে, পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে, দুঃখ ঘুষবে। মিরাজকে ভর্তি করিয়ে দেন কাশীপুর স্কুলে। ওই স্কুলেই বন্ধুদের সঙ্গে বল নিয়ে ছোটাছুটি করে মিরাজ। লেখাপড়ার চেয়েও ক্রিকেটে আসক্তি বেশি। জালাল হোসেনের মনে দুশ্চিন্তা ভর করতে থাকে। তিনি শুনেছেন ক্রিকেট খেলায় অনেক টাকা লাগে, আর যদি কোনো সময় হাত পা ভেঙে যায় তাহলে তিনি কি করে চিকিৎসা করাবেন। ছেলেকে তিনি ভয়ভীতি দেখাতে থাকেন। দু একদিন হাত পা বেঁধেও মেরেছেন। মা মিনারা বেগম ছেলেকে আগলে রাখার চেষ্টা করেন। খুলনা শহরে খালিশপুরেই বেড়ে উঠেছেন তিনি। মিরাজের তখন ৮ বছর। লিকলিকে গড়ন। পরে হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠে। পাশেই বিএল কলেজের মাঠ। ছেলেরা ক্রিকেট খেলে, মিরাজ দাঁড়িয়ে থাকে বল কুড়োয়। একদিন একটি বল উঁচু দিয়ে ছুটে যাচ্ছে। বাজ পাখির মতো ছো দিয়ে এক হাতে বলটিকে তালুবন্দি করে মিরাজ। দেখে সেখানকার কোচ আল মাহমুদের চোখে ছানা বড়া। জানতে চান বাড়ি কোথায়। ছেলেটি ভয়ে কাচুমুচু। তাকে অভয় দিয়ে বলেন, তুমি প্র্যাকটিস করো। কিন্তু কিভাবে প্র্যাকটিস করবে? জুতা নেই, গ্লাভস নাই। তবুও আল মাহমুদের কাছে মিরাজকে নিয়ে যায় তার একাডেমির শিক্ষার্থী রাসেল। মিরাজকে তিনি অনুশীলনে পাঠান। প্রথম দিনেই সে ভিন্ন ধরনের বোলিং ব্যাটিং করে শিক্ষকদের মন জয় করে নেয়। তার বোলিং ফিল্ডিং অ্যাকশন ছিল সবার থেকে আলাদা। ওই বয়সেরই সে কাঠের বল ধরার কৌশল আয়ত্ত করে কোচকে অবাক করে দেয়। প্র্যাকটিসের জন্য প্রয়োজনীয় উপকরণ, জুতা ও গ্লাভস একজনের কাছ থেকে চেয়ে নিয়ে তাকে দেন তিনি। তারপর থেকে তার পথ চলা শুরু। ২০০৬ সালের দিকে কাশীপুর ক্রিকেট একাডেমিতে এভাবেই কোচ আল মাহমুদের সঙ্গে মিরাজের পরিচয়। সেই বয়সে আগ্রহ থাকলেও টেকনিক জানা থাকার কথা নয়, কিন্তু মিরাজের টেকনিকটাও ছিল। তার বোলিং ফিল্ডিং ব্যাটিং দেখে ভবিষ্যতের এই নায়ককে ঠিকই চিনেছিলেন প্রশিক্ষকের জহরি চোখ। যে কারণে আর্থিক সামর্থ্য না থাকার পরও মিরাজকে অনুশীলনের সুযোগ দিয়েছিলেন কাশীপুর ক্রিকেট একাডেমির এই প্রশিক্ষক। এর আগে মিরাজের পরিবারকে ক্রিকেটে রাজি করান সেই কোচ নিজেই। ছেলেটি ক্রিকেট বোঝে, খেলেও ভালো। এই ছেলে একদিন নাম করবে, ভালো খেলোয়াড় হবে। আপনারা ওকে বাধা দিবেন না। প্যাড, ব্যাট, গ্লাভস, জুতা যা লাগে আমরাই দেব। এইভাবেই চলে মিরাজের অনুশীলন। নানাজনের প্রশংসা ও আশার বাণীতে জালাল হোসেনেরও মনটা নরম হয়। ছোট বোন মিম্মা তখন ক্রিকেটের খোঁজখবর রাখে।
সেও মা বাবাকে বলে, ভাইয়া ক্রিকেট ভালো খেলে, তাকে খেলতে দাও। একসময় জালাল হোসেন ক্রিকেট পাগল ছেলেটিকে আর বাধা দেননি। কাশীপুর ক্রিকেট একাডেমিতে শুরু হয় মিরাজের প্রশিক্ষণ। তারপর বয়সভিত্তিক খেলায় অংশগ্রহণ। বয়সভিত্তিক খেলায় তার মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়ে সে পৌঁছে যায় অনূর্ধ্ব 14 ও 19 দলে। এসব দলে তার সাফল্য ঈর্ষণীয়, নেতৃত্বেও দেয়। সেখান থেকেই অনূর্ধ্ব 14 দলের জাতীয় টুর্নামেন্টে সুযোগ পান এবং 2010 সালে অনূর্ধ্ব 14 পর্যায়ে দেশের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। সে বছর বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট চলার সময় তৎকালীন আইসিসি প্রধানের হাত থেকে দেশ সেরার সার্টিফিকেট নিয়েছিলেন মিরাজ। মিরপুরের এই দিনের আগে সাকিব, মুশফিক, তামিমদের কেবল টিভিতেই দেখেছিলেন মিরাজ। বয়সভিত্তিক ক্রিকেটে নজরকাড়া মিরাজের হাতে তুলে দেওয়া হয় অনূর্ধ্ব 19 দলের অধিনায়কত্ব। ঘরের মাটিতে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সেমিফাইনাল খেলে বাংলাদেশ। 6 ম্যাচে 242 রান এবং 12 উইকেট হাতে নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মিরাজ। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 2016 সালে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক করানোর পরিকল্পনা নেওয়া হলেও সেই সময়ের টেস্ট অধিনায়ক মুশফিকের ইচ্ছা অনুযায়ী ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের চমক হিসেবে রাখা হয় মিরাজকে। আন্তর্জাতিক অভিষেক ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারেই করেছিলেন মিরাজ। সিরিজে 19 উইকেট নেওয়ার গল্পটা সবার জানা এখনও। একাই ধসিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। তারপর আস্তে আস্তে বাকি 2 ফর্মেটেও তিনি তার জায়গা পাকা করে নেন। দলে আসার পর থেকেই তাকে কঠিন কঠিন সময়ে বল করতে হয়েছে, সেটা পাওয়ার প্লে যেমন তেমনি ডেথ ওভারেও। নিউজিল্যান্ড সফরে ইতিহাসে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে কোনো স্পিনার হিসেবে বোলিং শুরু করার রেকর্ড করেন মিরাজ। একজন বলার মানসিকভাবে শক্ত না হলে অধিনায়ক তার উপর এই ভরসা রাখতে পারেন না। তার বড় গুণ, খুব ভালো থিঙ্কিং ক্রিকেটার, সবসময় চিন্তা করেন, নতুন নতুন কিছু জিনিস চেষ্টা করেন। অন্যদিকে মিরাজ বেশ ভয় ডরহীন। ব্যাটসম্যান হয়তো খুনে মেজাজে তার উপর চড়াও হয়েছে, কিন্তু মিরাজ কখনো দেখবেন না ভয় পাচ্ছে। সে তখনও ব্যাটসম্যান ফ্লাইট দিয়ে যাচ্ছে, খেলানোর টোপ দিচ্ছে, আর মুখের হাসিটা যেন লেগেই থাকবে। খেলায় হার জিত থাকবেই, কিন্তু মিরাজ মানসিকভাবে কখনোই হারে না। এমনিতেই মিরাজ একজন অলরাউন্ডার। পজিশন হিসেবে 4-5 নম্বরে ব্যাট করতেন তিনি। যুব বিশ্বকাপেও মিডিল অর্ডারে ব্যাট করেছেন। মিডিলে ব্যাট করেন, 10 ওভার বল করেন, আবার অধিনায়কত্ব। এসব মিলিয়েই ভবিষ্যৎ সাকিব আল হাসান বলা হতো তাকে। একই রকম ভূমিকার জন্য এমন নয় যে তাদের খেলার ভেতর খুব মিল ছিল। ব্যাটিং, বোলিং সব দিক থেকেই তিনি এবং সাকিব সম্পূর্ণ ভিন্ন। মিডিয়া শুধু শুধু অভিষেকের পর সাকিবের সাথে তুলনা করে মিরাজের উপর অতিরিক্ত প্রেশার দিয়ে তার স্বকীয়তা নষ্ট করে দিচ্ছিল। সৌভাগ্যবশত সেটা এখন কমেছে। দায়িত্ব নিয়ে খেলা, দলকে উজ্জীবিত রাখা, বলারের সাথে কথা বলা, এসব একজন অধিনায়কের বৈশিষ্ট্য। বয়স ভিত্তিক থেকেই এসব আয়ত্ত করেছেন বলবো না, কারণ মিরাজের বেলায় এসব আয়ত্ত করার ব্যাপার না। জন্মগত নেতার চারিত্রিক গুণাবলী এগুলো মিরাজের, ভেতর থেকেই আসে তার। মাঠের যেখানেই থাকুক সে নিজের উপস্থিতি জানান দেবে সবাইকে। সাফল্যকে উপভোগ করে মিরাজ, সেটা নিজের বোলিংয়ের সময় উইকেট নিয়ে হোক, অন্য কেউ উইকেট নিলে হোক, দল জিতলে হোক, রান আউট করে হোক, নিজে ব্যাট করে হোক, আর অপর প্রান্তের ব্যাটসম্যানের শট খেলাকে অ্যাপ্রিসিয়েট করেই হোক। আপনারা একমত হবেন কিনা জানি না, তবে গেল এশিয়া কাপের বিপিএলে আমরা একজন ফিউচার অধিনায়ক খুঁজে পেয়েছি। ভবিষ্যৎ সাকিব হবেন কিনা সেটার উত্তর সময় দেবে, কিন্তু ভবিষ্যৎ অধিনায়ক মিরাজ একদিন হবেন, সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। অধিনায়ককে সবার শ্রদ্ধা অর্জন করতে হয় মাঠ এবং মাঠের বাইরে। মিরাজ যেভাবে সবার স্নেহ ভালোবাসা অর্জন করে নিয়েছেন, ঠিক সেভাবে সবার শ্রদ্ধা অর্জন করে নেবেন। আর মাঠের বাইরেও মিরাজ খুব নিয়ন্ত্রিত। প্রতিটা দলেই এমন আদরের একটা ছোট ভাই থাকে। মিরাজকে পাবেন সবার মাঝে, দলীয় উদযাপনে, টিম ফটো সেশনে, অন্যদের সেলফিতে। মিরাজ এখন দলের মধ্যমণি, আর এভাবেই একজন অধিনায়ক জন্ম নেয়। আমরা প্রায় চিন্তা করি আমাদের ভবিষ্যৎ কী ক্রিকেটে, সিনিয়র প্লেয়াররা অবসর নিলে কি হবে। আমি সবাইকে বলি আরও অন্তত 4-5 বছর হাতে আছে। এখনই এত নেতিবাচক চিন্তা করার দরকার নেই। আর আমাদের তরুণ ক্রিকেটাররা যদি মিরাজের মতো মন মানসিকতা নিয়ে এগিয়ে যায়, তাহলে বলবো আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাই করার দরকার নাই। ওরা শুধু খেলাটার উপর সৎ থেকে প্রচেষ্টা চালিয়ে যাক, আজে বাজে কাজে সময় না দিয়ে। বাকিটা সময়ের সাথে এমনিতেই হয়ে যাবে। চ্যাম্পিয়ন মানসিকতা, সাফল্যের ক্ষুধা, হারার আগে হার না মানা, প্রতি মুহূর্তে শেখার আগ্রহ, একই ভুল বারবার না করার প্রচেষ্টা এবং সাফল্যকে উপভোগ করতে শেখার ইতিবাচক মানসিকতা মিরাজকে একদিন অনেক বড় মাপের অধিনায়ক হিসেবে গড়ে তুলবে আমাদের দৃঢ় বিশ্বাস। অন্যদিকে 2019 সালের নিউজিল্যান্ড সফরের পরপরই দেশে ফিরে মিরাজ তার দীর্ঘদিনের বান্ধবী রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মিরাজের মাঝে যে সম্ভাবনা দেখা যাচ্ছে, মিরাজ তার সঠিক ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ দেশের পক্ষে মাঠ দাপিয়ে বেড়াক, এটাই আমাদের কাম্য। প্রিয় ভিউয়ার্স, মেহেদী হাসান মিরাজের খেলা আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ,
আপনার দেখা তার একটি সেরা ম্যাচের নাম কিংবা সেরা ইনিংসের নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আরও এমন সেরা সেরা তারকাদের জীবনের কথা ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।